70 বছর বয়সে এসে পদ্মার পাড়ে বসে পদ্মার ইলিশ খেলাম। এখানকার যে সৌন্দর্য উপভোগ করলাম, এটা ভাবতেই আমার আমি একটা তীব্র উত্তেজনার মধ্যে আছি, যেটা আমার ভিতরে অনেক বেশি করছে, কিন্তু সেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আছি। আজকে আমার বাংলাদেশের ভাইরা আমাকে এখানে নিয়ে এসছেন, আমি যে পদ্মার পাড়ে বসে পদ্মার ইলিশ উপভোগ করতে পারবো এটা কোনোদিন ধারণাই করিনি। আপনার কন্টেন্ট শুরু করেন। কন্টেন্ট মাছ কেনা হয়েছে, এখানে প্রসেসিং করবে, প্রসেসিং করার পরে অরিজিনাল সরিষার তেল দিয়ে এখানে ভাজবে, সিরিয়ালটা নিয়ে যাবে। সরিষার তেল 200। দর্শক আসসালামু আলাইকুম, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আমরা এসেছিলাম মাওয়া ঘাটে পদ্মার ইলিশ খেতে, আর সেটা আশিস গুপ্ত দাদার সৌজন্যে, উনি ইন্ডিয়া থেকে এসেছিলেন। আর সেইটা আজকে ঘটে গেল, সেই জন্য ভীষণভাবে একটা নস্টালজিক হচ্ছে, কেননা ছোটোবেলা থেকেই শুনে আসি পদ্মার ইলিশ, পদ্মা নদী কথা। পদ্মার ইলিশ তো আমরা কখনো কখনো কলকাতা দিল্লিতে পাই, প্রচুর টাকা দিয়ে আমাদের জোগাড় করতে হয়, কিন্তু এখানে এসে এখানে জেলে যারা আছেন, যারা মাছুয়ার যারা আছেন, তারা এগুলো ধরে এনে এবং সেই মাছ বাছাই করে আপনি এখানে দিলেন, রান্না করলেন, এটা একটা অন্য রকমের অনুভূতি, অন্য জগৎ একটা। এর থেকে আর বেশি কিছু বলার ভাষা আমার কাছে নেই। আমি ভীষণ উত্তেজিত আমি ভিতরে। আজ 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস, কিন্তু আমাদের আজকের প্রেমটা একটু অন্যরকম। রূপালী ইলিশের সাথে ঘড়িতে তখন দুপুর 1টা। ঢাকার ঐতিহাসিক ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে বের হলাম 5 জনের একটি টিম। সাথে আছেন বিশেষ অতিথি, ভারতের দিল্লি থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক ও সিনিয়র সাংবাদিক আশিস গুপ্ত এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের 2 জন কর্মকর্তা। আমাদের হাইস মাইক্রোবাসটি যখন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নামলো, আশিসদা রাস্তার মেশিনতা দেখে রীতিমতো মুগ্ধ। মাত্র 30 মিনিটে 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম পদ্মার কোল ঘেঁষে থাকা মাওয়া ঘাটে। পদ্মা সেতু চালুর আগে এই ঘাট দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 21টি জেলার মানুষ যাতায়াত করত। গাড়ি থেকে নেমেই সরাসরি চলে গেলাম বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। থরে থরে সাজানো টাটকা পদ্মার ইলিশ আমরা বেছে নিলাম 2টি, সাথে সেখান থেকে আলাদা করে কিনে নিলাম 500 গ্রাম সরিষার তেল। 1 কেজি তেল লাগবে আমার। আশিসদা নিজেই দাঁড়িয়ে থেকে মাছ কাটা দেখলেন, মাথা আর লেজ বাদে মোট 10 পিস হলো। ইন্ডিয়ান একটি টিম, অর্থাৎ অবজারভেশন এবং সাংবাদিকদের, দীর্ঘ কয়েকদিন আমরা নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম। আজকে হঠাৎ করেই এই পদ্মার পাড়ে আসা, আসলে যদিও আমাদের কাছে এটা চিরচেনা, যেহেতু আমরা আমাদের বাড়ি দক্ষিণবঙ্গে, বরিশাল, বৃহত্তর বরিশালে, তুরিশপুরে, সুতরাং আমরা এর আগে এই ব্রিজ হওয়ার আগে এখান থেকেই পার হতাম ফেরিতে বা ফেরিঘাটে। এখানে অনেক দোকানপাট ছিল, স্পিডবোট ছিল, ছোট ছোট লঞ্চ ছিল, ওটি নাই। কিন্তু পদ্মা ব্রিজ হওয়ার পরে এই জায়গাটি আসলে এখন বলা যায় একটা পর্যটন কেন্দ্র, এবং আজকে এই নির্বাচনের কারণে হয়তো বা এখানে একটু লোকজন কম, কিন্তু আপনি যদি বিকালবেলা আসেন বা রাতে আসেন, বেশ জমজমাট থাকে এখানে। অনেক লোকের এখানে সমাগম হয়, সবাই ফ্যামিলি নিয়ে আসে, তার বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল এখানে কিন্তু সবাই আসে। এবং আজকে আমার বিশেষ ভালো লাগে আসলে যে আমাদের যে অতিথি, তাকে নিয়ে আমরা নিজেরা ইলিশ পছন্দ করে এবং এখানের যে অরিজিনাল সরিষার তেল দিয়ে ভেজে, এবং দেখেছি আপনি সারাক্ষণ তদারকি করেছেন, এবং সেটি ভেজে আমরা এখানে একেবারে পদ্মার পাড়ে আমরা পদ্মা ব্রিজও দেখছি, পাশাপাশি নদীর যে সৌন্দর্য, ছোট ছোট আপনি দেখেন এখানে অনেক পর্যটক আছে, তারা নৌকা করে ভ্রমণ করছে। সত্যি আজকের দিনটি অসাধারণ এবং মনে রাখার মতো। এবং আমরা যেটি আমাদের
একজন বলেছেন, আমরাও চাচ্ছি যে এটাকে এই জায়গাটার জন্য সত্যিকার অর্থে একটা পর্যটন এলাকা হিসাবে গড়ে ওঠে এবং অনেক মানুষজন এখানে এসে উপভোগ করতে পারে। বেগুন 5 পিস দিছি। বেগুন হ্যাঁ, ওকে, এটা আপনি যে রেট পরে ছিল। এটা সুপার সিরিয়াল। ওকে, তেলের বোতল কই দিছে? ফেলে দিয়ে ফিলিপটা লাগবে নাকি? হ্যাঁ, ফিলিপ লাগবে? তো একটু দেখান। ক্লিপ লাগবে? হ্যাঁ, দেখালে ভালো। দেখি স্লিপটা কেমন? ওই স্লিপ, ওই যে নতুন তেল দিবে সরিষার তেল। অনেক সময় অনেক কিছু থাকে তো, চিংড়ি, মুরগি, হ্যাঁ হ্যাঁ, কি কি থাকে? চিংড়ি, পাঙ্গাস, মুরগি, হ্যাঁ, এগুলা টোকেনে দেওয়া থাকে, এগুলা দিতে হয় না। আপনি কথা বলবেন? বলেন। আচ্ছা, আপনি কতদিন ধরে এই মানে এখানে আপনি আছেন? আর হচ্ছে প্রসেসটা কি, কিভাবে এটা মাছ কিনতে হয়, কিভাবে মাছ এটা বাজারের মতো আপনার দামাদামি করে কিনতে হয়। পিস হিসেবে নাকি? হ্যাঁ, পিস আছে, ঠিকই আছে, মানে কেজি ধরেও নিতে পারবেন। হ্যাঁ, কেজি কত আর পিস কত, কি একটা কেজি আপনার মাছ দেখে দাম হবে। কেজি কত? কেজি 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 আপনার 2200, 2300, 3000 টাকাও কেজি আছে। ইলিশের কেজি 3000 টাকা পর্যন্ত আছে। হ্যাঁ, শুরু হবে কত থেকে? মানে নর্মাল মানুষের জন্য নর্মাল মানুষের জন্য আপনার কাটা পিস আছে 200 টাকা। এক পিস 200 টাকা, হাজার হাজার দিবে সব শুরু করে। আর এখানে ওই চিল, তারপর হচ্ছে বেগুন, এগুলোকে আলাদা কিনতে, মরিচ হ্যাঁ, না মরিচ আলাদা কিনতে হয় না। বেগুন মরিচ আলাদা কিনতে- কিনতে হয়। হ্যাঁ, বেগুন আলাদা। বেগুনের পিস কত করে? মাত্র 30 টাকা। আপনার সেলটা হলো আপনার যদি আলাম মাছ কিনেন, হুম, ওই আলাম মাছের সাথে আর কি সেল কিনতে হবে। কি মা? আলাম মাছ, এই যে মাছ কিনছেন, হ্যাঁ, আবার পিস মাছ কিনলে আবার তেলের দাম দিতে হয়। যেমন 200 টাকা এক পিস কিনলেন, হ্যাঁ, ওটা তেলের দাম দিতে হবে না। ওটা তেলের দাম কত আবার? তেলের দাম নেই ও, 200 টাকা দিয়ে কিলো, ওটার সাথে কোনো কিছু নাই আর। না, বেগুন হচ্ছে 10 পিস। ভাই, আপনাদের সাথে একটু কথা বলা যাবে একটা ভিডিওতে? আর কোত্থেকে এসেছেন, আর হচ্ছে ইলিশ খাওয়ার জন্য আসছেন না অন্য কোনো কাজে এসেছিলেন? একটু যদি আমাদের। আমরা অন্য একটা কাজে আসছি, সাথে ইলিশও খেয়ে হচ্ছে। আমরা আসলাম বনশ্রী থেকে। কোত্থেকে আসছেন? বনশ্রী, ঢাকা বনশ্রী ঢাকা থেকে এসেছেন আর কি, ইলিশ খাওয়ার জন্য মাওয়াতে। ঠান্ডা অবস্থা আর এখানে ইলিশের দাম কি বেশি মনে হচ্ছে নাকি? আপনারা কতজনের জন্য কত টাকার ইলিশ নিচ্ছেন? আমরা 8 জনের জন্য 1840 টাকার ইলিশ, 2000 টাকা করে কেজি কিনছি আমরা। কয় পিস? 900 গ্রাম হয়েছে। আর 2 পিস? 8 পিস, 8 না 1 পিস, মানে 1 পিস ইলিশে 8 পিস হয়েছে। আচ্ছা আচ্ছা। জানি না কি করবে। এখানে কত রূপ তেল দেওয়া হলো? এখানে হাফ লিটার তেল দেওয়া হবে। আপনাদের তেলে কয় কেজি মাছ পাওয়া যাবে? কয় কেজি মাছ না, আপনি 2 পিস মাছ ভাজা হবে। অর্ধেক অল্প কিছুটা মশলাই দিছি, আর ওই যে বেশি অর্ধেক দিছি খাওয়া মাছ ভাজা হবে। আচ্ছা। ছড়া ছড়া। এখানে দুটো ইলিশ দিচ্ছি আমরা, এটা একটু 10 পিস হচ্ছে, লেজ এবং মাথা ছাড়া 10 পিস। সাথে হচ্ছে 5 পিস, আমরা যদি 5 জন সেক্ষেত্রে আমরা সাথে 5 পিস হচ্ছে বেগুন ভাজা নিচ্ছি, আর মরিচ থাকবে ফ্রি। হ্যাঁ, মরিচ আনলিমিটেড ফ্রি। মরিচ আনলিমিটেড ফ্রি, যে কটা খেতে পারে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আর কি, মানে আমরা যেটা যে দুটো মাছ খেয়েছি সেই দুটো মাছ সাজা করছে। ভিডিও করতে এসে খিদে লাগে। হ্যাঁ, কি করতে আছে? ভিডিও করতে এসে খিদে লাগে। ভিডিও করতে এসে সিরিয়াল এসে এখানে আমরা এখন নিজেরাই খাচ্ছি আর কি, নিচ্ছি। তোমার এই তেল চটকি পড়ে না গায়ের মধ্যে? তেল পড়লে হ্যাঁ, পরে দেখি। একটু হালকা জলে আর কি, হ্যাঁ, একটু হালকা জলে আর কি। সবসময় কি পরে তেল পড়ে নাকি? না, সবসময় পরে না। যেমন মাছের দেখা গেছে যে সময় ডিম হয় না, হ্যাঁ হ্যাঁ, ওই ডিমটা ফুটে লাগে। এই মাছগুলো থেকে ডিম নাই। এই যে আমারটা ডিম, এই যে কোনটাতে ডিম হয়েছে ভাই আপনার? দেখি
ডিম কি ফ্রি নাকি? ফ্রি মানে মাছ একটু বড় নিলে হ্যাঁ। ডিমটা বড় হয়, মানে ডিমালা মাছ আলাদা। ডিমোলা মাছ আলাদা। আচ্ছা, ডিমের দাম কি বেশি? হ্যাঁ হ্যাঁ, একটু বড় সাইজ হবে। ডিমালাটা একটু দাম বেশি। ডিম কোন মাছে? ডিম ওই মাছ। উনি মাছ মাছে তদারকি করতেছে। লোক কবে বেশি হয়? কবে বেশি শুক্রবার লোক বেশি হয় ভাইজান। শুক্রবার আর ছুটির দিন, হ্যাঁ। তখন কি দাম বাড়া যায় নাকি একটু? না, আমাদের এই লেভেলে চলে। মাছের দাম অনুযায়ী আমরা দাম বাড়াই। মাছের দাম বাড়লে দাম বাড়বো, দাম কমলে দাম কমবো। মানে আপনারা যদি বেশি দামে কেনেন তাহলে বেশি দাম হয়। জি জি। আচ্ছা, ডিমেলা মাছের দাম হ্যাঁ। কি ধরনের? মাছ, হ্যাঁ, ডিমেলা মাছের দাম কত? মাছের দাম একই রেট। ওর ডিমালা আর অডিমালা নাই, মাছের রেট যা থাকবে ওইটাই। ইলিশ ভাজার পর পিস হিসেবে খাবার জন্য গেল, আর লেজ দুটি তুলে রাখা হলো সেই বিখ্যাত ভর্তার জন্য। এবার বলি মাওয়া ঘাটের আসল আকর্ষণ পদ্মার ইলিশের লেজ ভর্তার কথা। প্রথমে ইলিশের লেজটা মচমচে করে ভেজে নেওয়া হয়, তারপর পেঁয়াজ, লাল শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে পিষে তৈরি করা হয় এই অতুলনীয় ভর্তা। আমাদের হিসাব নাই। কত হইব? 20-25 টাইব যদি বেঁচে কিন। হ্যাঁ, শুক্রবারের দিন ওইটা আর হিসাব নাই। হ্যাঁ, হিসাব ছাড়া। হ্যাঁ, এই যে লেজ ভর্তা হচ্ছে আমাদের, দেখেন লেজ ভর্তাটা দেখেন। সরিষার তেল, এগুলো সবগুলো তিল সরিষার তেল। এই একটা দুটো করে মাছ হচ্ছে হাফ লিটার তেল লাগে। আশিসদাকে যখন প্রথম লোকমাটা দেওয়া হলো, তার চোখের অভিব্যক্তি বলে দিচ্ছিল তিনি কতটা অভিভূত। তিনি বলছিলেন, দিল্লি বা কলকাতার অনেক ইলিশেই খেয়েছি, কিন্তু এই লেজ ভর্তার ঝাঁজ আর ইলিশের তেলের রাজকীয় সুগন্ধ সম্পূর্ণ আলাদা। এই ভর্তা যেন পুরো পদ্মার স্বাদকে স্বর্গীয় করে রেখেছে। একে একে এলো ধোয়া ওঠা গরম ভাত, সরিষার তেলে ভাজা ইলিশ, 30 টাকা পিসের মচমচে বেগুন ভাজা আর ফ্রি আনলিমিটেড মরিচ ভাজা। সাথে ছিল কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলের বাহারি ভর্তা। আমরা 5 জন যখন তৃপ্তি নিয়ে খাওয়া শুরু করলাম, আড্ডায় উঠে এলো কলকাতা আর দিল্লির ইলিশের গল্প। আশিসদা অকপটে স্বীকার করলেন, পদ্মার এই টাটকা ইলিশের যে টেক্সচার আর ঘ্রাণ, তার সাথে অন্য কোনো জায়গার ইলিশের তুলনাই করাই চলে না। তিনি একে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হিসেবে বর্ণনা করলেন। ইলিশ তো দু রকমের হয়, একটা তো ধরুন পশ্চিমবঙ্গ থেকেও কিছু ইলিশ দিল্লিতে আসে, আর হচ্ছে মায়ানমার, গুজরাট থেকেও ইলিশ আসে। সেই ইলিশ চিনে নিতে হয়, আর বাংলাদেশ থেকেও কিছু মাছ চালানো হয়। তো 1800, 2000 টাকা, 2200 টাকা কেজি দরে সেখানে ইলিশ বিক্রি হয়, মানে ভারতীয় টাকায়। তো কিন্তু টাকাটার থেকে বড় কথা হচ্ছে সেই ইলিশ কোনটা কোন ইলিশ সেটা চেনাটা, সেটা বোঝাটা একটা কঠিন ব্যাপার। হ্যাঁ, দেখতে সবই এক, কিন্তু তার মধ্যেই যারা মাছ চেনেন, মাছ খুব ভালো বোঝেন, তারা ধরে নিতে পারেন কোনটা সঠিক আর কোনটা ভালো, কোনটা নকল। যাই হোক, তবে কিছু কিছু খুব এতে সবার পক্ষে তো সম্ভব হয় না 2000 টাকা দিয়ে মাছ কেনার, তো তবু পাওয়া যায় 1800, 2000, 2200 টাকা করে। পদ্মা ব্রিজের বিশালতা দেখে আমাদের ভারতীয় মেহমান অবাক হলেন। আলোচনায় উঠে এলো পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো। ভারতের যে হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন এই পদ্মা নদী, এটি আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাথে এটি কানেক্টিং, এবং এই পদ্মার একটি তীর হচ্ছে রাজশাহীর জেলার উত্তর তীর, সেখানেও পদ্মা নদীর সংযোগস্থল। কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখেছি এই পদ্মা নদী থেকে আমরা যখন ছোট ছোট ট্রলারে পার হতাম, নদীতে প্রচুর পরিমাণে উত্তাল থাকতো। অনেক ভয় ভীতির মধ্যে, অনেক কান্নাকাটি করে আমাদের এই ছোট ছোট লঞ্চে পার হতে হতো। কিন্তু আপনারা দেখেন যে আজ থেকে 6 মাস আগেও যখন এসেছি, তখন ঠিক এই পাড়টা পর্যন্ত পানিতে পরিপূর্ণ ছিল। এখন কিন্তু চারদিকে তাকালে দেখবেন যে এই ডান সাইডে আমাদের পদ্মা ব্রিজ,
আশপাশে কিন্তু বেশিরভাগ জায়গায় এখন কিন্তু চর পড়ে গিয়েছে। সেই পদ্মার যেই রূপ সেটি এখন আর নাই। এখানে বেশিরভাগ জায়গায় চর। সুতরাং আমরা আমাদের যে ছোটোবেলায় যে পদ্মার চিত্র দেখেছি সেটি এখন আর নাই। মূলত আসলে প্রকৃতির সাথে বর্তমানে যে ক্লাইমেট চেঞ্জ বলেন বা আমাদের যে আবহাওয়ার যে পরিবর্তন হোক, এটি কিন্তু সত্যিকার অর্থে আশঙ্কাজনক যে এরকম যদি সব নদী যদি চর পড়ে যায় তাহলে আগামী দিনের জন্য আসলে আমাদের জন্য একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। আর এখন এই যে পাশে আপনি অনেক ছোট ছোট নৌকা দেখছেন, এই নৌকাগুলো আসলে ভিজিটরদের জন্য। এরা বিভিন্ন জায়গা থেকে আসে এবং 1 ঘন্টা বা 2 ঘন্টা চুক্তিতে এই পদ্মা ব্রিজের পাশ থেকে ঘুরে আসছে। মূলত এটাই এখন দেখা। তবে এই জায়গাটায় এখন সেই আগের মতো সেই উত্তাল ঢেউ সেটি নাই। তবে বর্ষাকালে চিত্রটা একটু আলাদা থাকে, তখন পানিতে পরিপূর্ণ থাকে। কিছুটা আবহাওয়া ঝড় তুফানের সময় বা প্রাকৃতিক দুর্যোগের সময় একটু উত্তাল থাকে। ব্রিজের কারণে যাতায়াত কতটা সহজ হয়েছে এবং প্রকৃতির ওপর এর প্রভাব কি তা নিয়ে সাংবাদিক হিসেবে তিনি বেশ কৌতূহলী ছিলেন। আমাদের ওই নদীর পাড়ে এরকম টুরিস্ট স্পট কমই আছে। আমাদের ওখানে যে কটা সমুদ্রের সি বিচ দেখার পরে তাতেই মানুষ বেশি যায়। নদীর পাড়ে এরকম এই ধরনের নদীর পাড়ে নেই আমাদের বিশেষ। কিছু কিছু গঙ্গার পাড়ে কিছু কিছু জায়গা সারিয়ে রেখেছে বিভিন্ন শহরে কাছে, এখানে লোকজন এমনি ঘুরতে যায়, কিন্তু অ্যাজ এ টুরিস্ট স্পট আমাদের নদীর পাশে খুব কম আছে। বাংলাদেশের ইলিশ একটি জিআই পণ্য এবং ইলিশের স্বাদ প্রতিটি বাঙালির মুখেই লেগে আছে। এবং সবথেকে বেশি যেখান থেকে আমরা যাতায়াত করি, এই মাওয়া আগে যেখানে এখানে ফেরি পারাপার হতো এবং লঞ্চ পারাপার হতো, তো সেই জিনিসটা এখন নেই। কিন্তু সেখানে যে স্থাপনা ইলিশের উপলক্ষে এখনও সেই জিনিসটা আছে। আমরা লাস্ট কয়েকদিন খুবই অনেক কষ্টসাধ্য দিন পার করেছি, অনেক আমরা প্রেশারের ভিতরে ছিলাম। তো সেই কারণে আজকের দিনটা আমাদের কাছে খুব অন্যরকম। মানে এখানে ভাবলাম যে ইলিশ যদি পাওয়া যায়, আমাদের ভারতীয় গেস্ট উনিও আসছেন, তো সেই হিসেবে হঠাৎ করে আমাদের প্ল্যানটা করা। এবং এখানের ইলিশ আমরা মাঝে মাঝে আসি এবং এখানকার ইলিশটা খুবই চমৎকার ইলিশ পাওয়া যায় এবং যেটা অরিজিনাল, তো এটা স্বাদ অন্যরকম। তো এখানে মাঝে মাঝে আসা উচিত, পদ্মা নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ। কারণ পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এখানে মানুষের আনাগোনা অনেক কমে গেছে। তো আমি চাই এই জিনিসটা বজায় থাকুক, মানুষ যেন শহরের কোলাহল থেকে, তাদের যে যান্ত্রিক জীবন সেই জীবন থেকে কিছুটা সময় মুক্ত হয়ে প্রকৃতির সান্নিধ্যে যেমন পাবে, তেমনি তারা একটু সুন্দর ইলিশের স্বাদ যদি গ্রহণ করে, তো আমার মনে হয় মন শরীর সব কিছু ভালো থাকবে। তো সেই জন্য আমাদের এখানে আসা। কোনটার নাম? আপনি এইগুলো জোনাকি ঘর, এই ঘরগুলোর নামটা নেন, তারপর একটা ভিডিও কন্টেন্ট করে। যেমন এটা সেলফি ঘর, এটা হচ্ছে মামার বাড়ি, এইটার প্রতিটা এটা পাঠশালা, এবার এই আমের মুকুল, এই গাছগুলো সুন্দর করে দিলেন। শ্বশুর বাড়ি? হ্যাঁ, নিব। টলারের দিকে পদ্মা সেতুগুলো দিকে। কোন দিকে পদ্মা সেতু? এই যে পশ্চিম দিকে। কত টাকা করে টলারে? টলারে লোকাল 100 করে, রিজার্ভ গেলে 2000। কতক্ষণ ঘোরান এটা? এই রিজার্ভ গেলে 1 ঘন্টা ঘুরতে পারবে, আর লোকালে গেলে 35-40 মিনিট। আচ্ছা, এই আর কি আমরা 100 করে নিই, 20 জন 25 জন হলে ছেড়ে দিই। আপনি কতদিন ধরে এখানে? আমি আছি 13 বছর এখানে টলার চলে। আগের কি ছিল আর এখনকার পরিবর্তনটা কি? পরিবর্তন কি, আগে আমাকে ইনকাম ভালো ছিল, এখন এই চর পড়ে যাওয়াতে আমাকে কোনো ইনকাম নাই। এই যে 3 দিন 4 দিন পরে একটা টিপ পাই সিরিয়ালে। কতগুলো নৌকা আছে এখানে টলার আপনাদের? টলার আছে 50টা। 50টা টলার আছে, সিরিয়ালে চলে। কটা থেকে কটা পর্যন্ত চলে? এই সকাল 6টার থেকে বিকাল 5টা পর্যন্ত। আর সন্ধ্যার পরে চলে না? না, সন্ধ্যার পরে বন্ধ। আর ওপাশে যে পারাপার হওয়ার ইয়াটা ছিল, ওরা পারাপারে টলার এখন আছে, কিন্তু আমাকে ওই রিজার্ভ যাইতে হয়, আমরা রিজার্ভ ছাড়া যাইতে না। ওই পারাপারে পাশে যে ইয়া ছিল, ফেরি ছিল, ওগুলো নাই? ওই যে এই যে 3 নম্বর ঘাট, এটা আছে বিআইডি ঘাট, 1 নম্বর 2 নম্বর ফেরি লঞ্চ সব বন্ধ। একবার ফেরি বন্ধ করতে? একবারে বন্ধ, কিচ্ছু নাই, লঞ্চ ফেরি কিচ্ছু নাই।
সব এখন ওই সেতু এদিক দিয়ে- ওদিক গেছে গা, শীতুয়াতে এদিক ওদিক গেছে গা। আর শীতুয়াতে চর পড়াতে আমাকে ইনকাম সোর্স কমে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ রেজাউল মোল্লা। ঠিক আছে মোল্লা ভাই, ভালো থাকবেন। অসংখ্য হাইওয়েতে রেস্টুরেন্ট আছে। আর আগে থেকে তো যে আপনার কক্সবাজার গেলে ওখানে কুমিল্লা তো মানে খুব উন্নত মানের আপনার রেস্টুরেন্ট আছে, উন্নত মানের। কিন্তু এখানে ওই যে আরো আগে প্রিপারেশন নেওয়া উচিত ছিল, পদ্মা ব্রিজ উদ্বোধন হওয়ার আগে থেকেই যদি নিত, তো বেশ কয়েকটা ভালো রেস্টুরেন্ট হয়েছে। কারণ অনেকে তো অনেক দূর থেকে কুয়াকাটা পর্যন্ত যায়, তা গেলে আপনার সকাল থেকে রওনা হতে হলে আপনার তার 7-8 ঘন্টা লাগে। পথে তো ব্রেক দিলে তো দুপুরের খাবার বা হালকা নাস্তা পানি করার এটি সেই অপশনটা আছে। আমি 6 মাস আগেও এখানে এসেছিলাম। তো সেই সময় এখানে পানিতে টাইটম্বর ছিল। আমরা যে রেস্টুরেন্টে খেলাম এটা ওই পর্যন্ত পানি ছিল, কিন্তু আজকে এই পদ্মাটা অনেক শুকিয়ে গেছে এবং এই পদ্মা সেতু হওয়ার কারণে অনেক পদ্মা চর জেগেছে। আমি তো আগে পদ্মা সেতু হওয়ার আগে নিয়মিত এটা যাতায়াত করতাম ফেরি কিংবা লঞ্চে করে। আসলে অনেক পরিবর্তন। আমার মনে হচ্ছে এখানে ট্যুরিস্ট স্পট করা এখন সময়ের দাবি, কারণ যে সুন্দর অনেকটা সমুদ্র সৈকতের মতো এখানে ভিউ পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে যারা বিনিয়োগকারী আছে তারা যদি এটাকে আরো ভালোভাবে প্ল্যান মাফিক যদি এখানে তারা সাজায়, তাহলে আমার মনে হয় ট্যুরিস্টরাও এখানে আকর্ষিত হবে, দেশের অর্থনীতিও এখানে ভালো হবে, সেই সাথে পদ্মার যে ন্যাচারাল ভিউ সেটা উপভোগ করা যাবে। দর্শক, পদ্মার এই তীর থেকে আপনাদের ঘুরে ঘুরে দেখালাম আজকের আমাদের এই পদ্মা মাওয়া ঘাটে সে ইলিশ খাওয়ার যে উৎসবটা ছিল সেটা দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন। ও স্যার, ইলিশ খেলে আসেন স্বপ্নের তাজমহল, স্বপ্নের তাজমহল আসেন ইলিশ খেলে। বিকেলের মিষ্টি রোদে আবার রওনা হলাম ঢাকার পথে। সন্ধ্যা নামার আগেই পৌঁছে গেলাম ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। ভালোবাসা দিবসে দিল্লির একজন সাংবাদিকের মুখে পদ্মার ইলিশের প্রশংসা শুনে আমাদের সফরটা যেন সার্থক হলো। দাদা, পরের বার কি আবারও ইলিশ খেতে বাংলাদেশে আসছেন? এই প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি MR জান্নাত স্বপন। আবারও অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মতামত জানান ভিডিওর কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।